আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। জেএসসি ও এসএসসির গড় ফলাফলের ভিত্তিতে হবে মূল্যায়ন। বেগমগঞ্জে নির্যাতনের ঘটনায় দেলোয়ার ও কালামের বিরুদ্ধে ভুক্তভোগীর মামলা, ৩ আসামি রিমান্ডে, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের কথা ভাবছে সরকার, জানালেন আইনমন্ত্রী। ধর্ষণের প্রতিবাদে সারা দেশে আজও বিক্ষোভে উত্তাল। নিম্ন আদালতে রায় হলে উচ্চ আদালতে আটকে থাকছে এই মামলাগুলো। পর্যবেক্ষণ আইন ও সালিশ কেন্দ্রের। বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনার রিপোর্ট না পাওয়ায় ফ্লাইটে উঠতে পারেননি কয়েক যাত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণ প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে না, এই মর্মে ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। ৩২ বছর আগে একটি মামলার শুনানিতে ধর্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেছে, নারী নির্যাতন নিয়ে এত আদেশ দেওয়ার পরও কেউ মানে না। পুরান ঢাকার সীমা হত্যা মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৩ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি ব্যর্থ হলে বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ১৯৮৮ সালের ২৬ এপ্রিল নিজ বাসায় নির্মমভাবে খুন করা হয়েছিল সীমাকে। গত ৩২ বছর ধরে মামলাটি পেন্ডিং রয়েছে। এই বিষয়টি যখন আমি মিস্টার জাস্টিস এনায়েতুর রহিম ও মিস্টার জাস্টিস মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে নজরে আনি, তখন আদালত স্বপ্রণোদিত হয়ে আজ থেকে ৩ মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করে তা প্রতিপালন করে জননিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব্যুনালের বিচারককে আদালতে প্রতিপালনের রিপোর্ট দিতে বলা হয়েছে। এর ব্যতিক্রম হলে জননিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছে। করোনার কারণে বাতিল করা হয়েছে এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতে চলতি বছরের পরীক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষার পর বিভাগ পরিবর্তন করেছে তাদের মূল্যায়ন করবে আলাদা কারিগরি কমিটি। অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। করোনার কারণে চলতি বছরের মার্চে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনার প্রকোপ না কমায় দফায় দফায় বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের সময়। পরীক্ষা নেওয়ার নানা উপায় খুঁজে বের করার চেষ্টা করেও সমাধানে পৌঁছাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। ফলে শিক্ষা জীবন নিয়ে শঙ্কার মধ্যে পড়েন প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে বুধবার অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী দীপুমনি জানান, এইচএসসি পরীক্ষা নিতে ৩০ দিনের মতো সময় দরকার। পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থী, গার্ডিয়ান, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অসংখ্য মানুষের জমায়েত ঘটবে। এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করবে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এইচএসসি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই ২টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই ২টি পরীক্ষায় তাদের যে ফলাফল, সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ পরিস্থিতি বিবেচনা করে সবাইকে সিদ্ধান্ত মেনে নিতে হবে। হতে কি পারবে সেরকম কিন্তু অনেক প্রশ্ন থাকতেই পারে, সেগুলো তো সব বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো সেটিং এই এই সবকিছু কি হতে পারতো তাকে বিবেচনায় নেবার তো সুযোগ থাকে না। তো আমাদের কাছে 2টি পাবলিক পরীক্ষার রেজাল্ট আছে। এর বাইরে যদি অন্য কোনো পরীক্ষার অন্য কোনো ধরনের মূল্যায়নে যেতে হয়, তাহলেই সেটি এই 13 লক্ষ পরীক্ষার্থীকে নিয়ে সেটিতে এই মুহূর্তে এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব নয়। এই সময় শিক্ষা উপমন্ত্রী জানান, মূল্যায়ন পদ্ধতিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাই ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে না শিক্ষার্থীদের। এটা সারা পৃথিবীব্যাপী একটা বিষয়। এটা শুধুমাত্র যে আমরা এইভাবে মূল্যায়ন করছি সেটা নয়, আমরা এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস দেখে আমাদেরকে টেকনিক্যাল কমিটি সেটা পূর্ণাঙ্গ মূল্যায়নটা কিভাবে করা হবে সেটা জানানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী যে মূল্যায়ন হবে তা বাতিলের সুযোগ নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যেন সমস্যা না হয় সে বিষয় নিয়েও কাজ করছে সরকার।
রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় 2 মামলায় আসামি মাইনুদ্দিন সাজুর 3 দিন করে 6 দিন ও আনোয়ার হোসেন সোহাগ ও রাসেলকে পর্নোগ্রাফি মামলায় 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 3-এর বিচারক মাশফিকুল হক আসামিদের এই রিমান্ডের আদেশ দেন। 2 মামলায় মাইনুদ্দিন সাজুর 3 দিন করে 6 দিনের রিমান্ড মঞ্জুর হয়। আনোয়ার হোসেন সোহাগ ও রাসেলের নারী ও শিশু নির্যাতন মামলায় রিমান্ড নামঞ্জুর করে শুধুমাত্র পর্নোগ্রাফি মামলায় 2 দিন করে রিমান্ড নেয়ার আদেশ দেন বিচারক। এদিকে মঙ্গলবার রাতে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন নির্যাতিতা গৃহবধূ। এই ঘটনায় গ্রেফতার প্রধান আসামি বাদলের 7 দিন সহ 6 আসামির 5 জনই বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে। এর মধ্যে মূল হোতা দেলোয়ারকে দেয়া হয়েছে 2 দিনের রিমান্ড। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, জনগণের দাবি অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়ে বিবেচনা করা হবে। টেলিফোনে একথা জানান তিনি। ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির জন্য কিন্তু তারা আন্দোলন করতেছে, ঠিক আছে, কিন্তু এই আন্দোলনের পিছনে যাতে অন্য কোনো উদ্দেশ্য না থাকে। আমি তো মনে করি যে ধর্ষণকারী যদি প্রমাণিত হয় তাইলে অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত। জনগণ যখন দাবি তুলেছে, এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা এটা বিবেচনা করব যে শাস্তি বাড়ানো যায় কিনা। এর ভালো মন্দ দিক আমরা দেখে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত। ধর্ষণকারীদের শাস্তির দাবিতে আজও উত্তাল ছিল রাজধানীর বিভিন্ন এলাকা। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বেশ কিছু ছাত্র সংগঠন। এছাড়া শুক্রবার বিকেলে শাহবাগে গণসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদ। অপরাধীদের শাস্তির দাবিতে বুধবার দুপুর থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয় বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা। এ সময় সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এক হবার আহ্বান জানান তারা। যেহেতু বিচার হচ্ছে না, তারা আরো হার বাড়িয়ে ভয়াবহতার সাথে জনগণকে দেখাচ্ছে যে তারা কতটা ক্ষমতাধর এবং ক্ষমতাধরের পৃষ্ঠপোষকতায় তারা লালিত পালিত হচ্ছে। আমরা এই দেশের আইনকে সম্মান করি এবং সম্মান করি বলে আমরা এবং এই দেশের আইনকে আমরা বিশ্বাস করি। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে ছোটেন শিক্ষার্থীরা। জিরো পয়েন্টের সামনে পুলিশ বাধা দিলে রাস্তায় বসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। যদি গণ আন্দোলন করে তুলতে আমরা না পারি, এই ধর্ষণ বন্ধ হবে না, এই ধর্ষণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। বন্ধুগণ, আমরা বলতে চাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এই ধর্ষকদের খুব দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। করোনার মধ্যে না সেফটিতে আছি, না আমরা এখানে বাসা থেকে বের হয়ে কোনো সেফটি আছে আমাদের। ধর্ষণ আইনে পূর্ণ বিবেচনার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এদিকে একই দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ধর্ষণ বিরোধী আন্দোলন ও সচেতন শিক্ষার্থীরা। ধর্ষণের মামলার সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত প্রক্রিয়ায় অবশ্যই অন্তত একজন মহিলা পুলিশ কর্মকর্তা নিয়োগ করতে হবে। ধর্ষণের প্রতিবাদে টিএসসিতে মানববন্ধন করেছে টিম পজিটিভ বাংলাদেশ। এ সময় ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবি করেন বক্তারা। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। ধর্ষণ কাণ্ডের হোতাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। চট্টগ্রামে তৃতীয় দিনের মতো ধর্ষণ বিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে। সকাল থেকে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন, সমাবেশ হয় চট্টগ্রাম প্রেস ক্লাব সহ মহানগরীর বিভিন্ন এলাকায়। এদিকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে আজও উত্তাল রংপুর। সকালে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয় যুব সংহতি মহানগর শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এছাড়া বেগম রোকেয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলাদা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলার সচেতন ছাত্র সমাজের মানববন্ধনে বক্তারা দায়ীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ধর্ষকদের ফাঁসির দাবিতে পাবনা ও কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। অন্যদিকে সকালে সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলনের মঞ্চের আয়োজনে শহরের নিউ মার্কেট এলাকায় শহীদ আলাউদ্দিন চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। করোনা ধকলের মাঝেও দেশে ধর্ষণ গণধর্ষণের ভয়াবহতা। গড়ে দেশে এখন প্রতিদিন ধর্ষিত হচ্ছে ৩ জনের বেশি নারী। ধরপাকড় সম্প্রতি দ্রুত হলেও বিচারের গতি আগের মতোই। আইন ও সালিশ কেন্দ্রের পর্যবেক্ষণ হচ্ছে নিম্ন আদালতের রায় হলেও উচ্চ আদালতে আটকে থাকছে ধর্ষণ মামলাগুলো। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে একটি রুল আটকে আছে। উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ করে ধর্ষণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব বলে মত তার। ধর্ষণ ঘৃণ্য অপরাধ, এর শাস্তি মৃত্যুদণ্ড। অথচ বাংলাদেশে এই ঘৃণ্য অপরাধটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণে কেবল একজন নারী নয়, কলঙ্কিত হয় গোটা সমাজ। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত 9 মাসে দেশে ধর্ষণের শিকার 975 জন নারী। এর মধ্যে গণধর্ষণের ঘটনা 208টি। এছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 43 জন নারী, আর আত্মহত্যা করেছেন 12 জন নারী। গত 9 মাসে যৌন হয়রানির শিকার হয়েছেন 161 জন নারী। যৌন হয়রানির অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন 12 নারী। আর যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে 3 নারী এবং 9 পুরুষ নিহত হয়েছেন। নিম্ন আদালতের রায় হলো, কিন্তু হাইকোর্টে গিয়ে এই রায়গুলোকে আবার কনফার্ম করতে হলে পারে বা আপিল যেগুলো হয় সেগুলোকে হাইকোর্টে গিয়ে অনেক মামলার লটে পড়ে যায় এবং সেগুলো হিয়ারিংয়ের জন্য আসে না, যার জন্য শুনানি হয় না। শুনানি না হলে এগুলো পেন্ডিং অবস্থায় থাকে। আর সেই জন্যে যে বিচার যেটা হয়, যে শাস্তিটা ইমপ্লিমেন্ট হতে অনেক দেরি হয়ে যায়। যদি রায় কার্যকর দ্রুত না হয় তাহলে সমাজে এই ধরনের গহিত অন্যায় করলে বোধহয় কোনো শাস্তি হয় না। ধর্ষণের বিচারের গোটা প্রক্রিয়াটি জটিল। পথে পথে হয়রানি, ভয়ভীতির জেরে অনেক নারীকে হাল ছেড়ে দিতে হয়। মহামান্য হাইকোর্টের একটা রুলও পেন্ডিং আছে যে নিম্ন আদালত শুধু ট্রাইব্যুনালে ধর্ষণের মামলাগুলো হবে, উচ্চ আদালতে আলাদা বেঞ্চ দেওয়া যেতে পারে যে শুধুমাত্র ধর্ষণের মামলাগুলো হবে। যত আপিল আছে বা এই যে আপনার জামিনের বিষয়গুলো আছে, দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, অর্থদণ্ড দিতে হবে। সেই অর্থটা আপনার ধর্ষিতাকে বা ভিকটিমকে দিতে হবে, তাহলে সে কিন্তু একটা পুনর্বাসনের সুযোগ পাবে, সামাজিক নিরাপত্তা পাবে। ধর্ষণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে বিচারকের সংখ্যা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের বরাত দিয়ে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনার কারণে আটকে পড়া কুয়েত প্রবাসীদের ফিরিয়ে নিতে দেশটিকে অনুরোধ করেছেন তিনি। করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে কুয়েত সরকার বৈঠক করে এই বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন বলে জানান মন্ত্রী। কুয়েত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এসব বলেন ডক্টর আব্দুল মোমেন। কুয়েতের আমিরের মৃত্যুতে শোক জানাতে সে দেশে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। শীঘ্রই কুয়েত প্রবাসীরা ফিরে যেতে পারবেন বলে আশা তার। বাংলাদেশে একটি তেলের রিফাইনারি স্থাপনের জন্য কুয়েতকে প্রস্তাব দিয়েছেন তিনি। কুয়েতের কৃষি খাতে বাংলাদেশ থেকে লোক নেয়ার অনুরোধও করেছেন পররাষ্ট্রমন্ত্রী। আটক সংসদ সদস্য পাপুলকে স্থানীয় অপরাধী হিসাবে কুয়েত বিচার করছে বলে জানান তিনি। সঠিক সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট না পাওয়ায় ফ্লাইটে উঠতে পারেননি কয়েকজন যাত্রী। তারপরও ফ্লাইটের আগের দিন টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। এতে ভোগান্তিতে ছুটিতে আটকে পড়া সৌদি আরব প্রবাসীরা। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট ও টোকেন দিচ্ছে। কিশোরগঞ্জে রাহাদুল 3 অক্টোবর থেকে অপেক্ষা করছেন সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য। 3 তারিখে রাত্রে আসছিলাম। বুধবার সকালে টিকিট পাওয়ার আশা দেখলেও পরের দিন দুপুরের ফ্লাইটে কিভাবে উঠবেন সেই দুশ্চিন্তায় এই প্রবাসী। টিকিটটা কালকে দিয়ে দিছে, এই যে টিকিটটা নিয়ে যাম ওহনকে গোসল করুম এমন সুযোগও নাই, হোটেলে যাওয়ার সুযোগ নাই, যাইতে হবে আপনার এই করোনা টেস্ট করতে হবে,
তো ওইখান থেকে ডাইরেক্ট মনে হয় কালকে 2টা যেহেতু তাই এয়ারপোর্টে যাইতে হবে, বাড়ির থেকে কাপড় চাপড় কোনো কিছু আনা হয় নাই। তার মতো এমন সমস্যায় আরও অনেকেই। আর এই করোনা পরীক্ষার ভোগান্তির চূড়ান্ত পরিণতির শিকার হওয়া কয়েকজন প্রবাসীর দেখা মেলে সোনারগাঁও হোটেলের গেটে। আমার যে ফ্লাইট ছিল 9:30, ওনারা ফ্লাইটের মানে 20 মিনিট 9:20 মিনিটে তখন আপনার নমুনার রিপোর্টটা আমাকে জানাইছে। তো জানানোর পরে তখন আমার ওই ইমিগ্রেশন পর্যন্ত যাইতে যাইতে মানে ফ্লাইটটা মিস হয়ে গেছে। টেস্ট করেছি কাল সকাল 10টায়, 9:25 মিনিট ওরা আমাকে মেসেজ দিছে ফ্লাইট 9:30। দেন 9:25 দিছে, দেন সব কিছু কমপ্লিট করতে করতে এখান থেকে বুকিং বন্ধ হয়ে গেছে। আমরা ভিসা পাস নিতেই পারিনি এখান থেকে। একদিন আগে টিকিট দেওয়াটা আসলে এটা কল্পনার বাইরে ছিল। মনে করছিলাম টিকিট পাওয়ার পরে হয়তো 2-3 দিন সময় পাইলে বাড়িতে যাবো, ফ্যামিলির সাথে দেখা করে আসবো। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল অফিসের সামনেও টিকিটের জন্য প্রবাসীদের ভিড়। স্পন্সর বা কফিলের মাধ্যমে মোটা টাকা খরচ করে ভিসা ও আকামার মেয়াদ বাড়িয়েছেন অনেকেই। এখন সঠিক সময়ে টিকিট পাওয়া নিয়ে ভাবনায় কেউ কেউ। নতুন করে আকামা বানাইতে হয়েছে এবং ভিসার ডেটও বাড়ানো হয়েছে 1 মাসের। আকামা বানাইতে আপনার 3 লাখ টাকা লাগছে। গত 4 দিন আগে টোকেন দিছে আমাদের, আজকে বলছে আসার জন্য। আজকে সকাল 9:30 বাজে আমরা এখানে বসছি, এই পর্যন্ত বাইরেই আসছি। অন্য এয়ারলাইন্সের ফিরতি টিকিটধারীরাও নতুন টিকিটের জন্য ঘুরছেন বিমান ও সৌদি আরব অফিসের সামনে। আর সৌদি আরবের বাইরে দুবাই, ওমান সহ বিভিন্ন দেশের যাত্রীরা সঠিক সময়ে টিকিট না পাওয়ার অভিযোগ করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের কোথাও করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে তা কেনার চেষ্টা করবে সরকার। অসমর্থ ও গরিব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ক্যাবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে জানান, উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান টিকা বিনামূল্যে দেবে না, তাদের কাছ থেকে কিনেই নিতে হবে। এই জন্যে 600 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস ঘোষণা করা হয় বৈঠকে। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় ও আন্তর্জাতিকভাবে দিনটি বিশেষ মর্যাদায় পালন হবে, তবে দিনটিতে সরকারি ছুটি থাকবে না। সচিব জানান, 2031 সালের মধ্যে উচ্চ মাধ্যম আয় ও 41 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে বৈঠকে রূপকল্প 2041 বাস্তবে রূপায়ণ, বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনা 2021-2041 সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। এছাড়া আয়োডিন মুক্ত লবণ আইন খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর জীবনী বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানার অন্যতম উৎস হতে পারে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি। সকালে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বইটি ব্রেইল পদ্ধতিতে প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রেইল পদ্ধতিতে বইটি প্রকাশ করেছে। 75-এর 15 আগস্টের পর ইতিহাস বিকৃত করে 52 ভাষা আন্দোলনে এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর সকল ভূমিকা মুছে ফেলা হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধুর যে সংগ্রাম তা উঠে এসেছে অসমাপ্ত আত্মজীবনী বইয়ে। অন্য সবার মতো সমাজের মূল্যবান অংশ দৃষ্টি প্রতিবন্ধীরাও যাতে এই ইতিহাস জানতে পারে, সেই জন্য ব্রেইল পদ্ধতির বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থাকলেও নারীর প্রতি সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য হাস্যকর। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, গণমাধ্যম কর্মী আইন বাস্তবায়নে কাজ করছে সরকার। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক বিভাগের নতুন অফিস কম্পাউন্ডে গাছের চারা রোপণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সড়ক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, ধর্ষক এবং সমাজবিরোধী রুচিহীনদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দেশে গণতন্ত্র না থাকলে বিএনপি নেতাদের মিথ্যাচারের কারণে তাদের জেলে থাকতে হতো বলেও মনে করেন ওবায়দুল কাদের। যে সকল অপরাধী বা ধর্ষক এ সকল ঘৃণিত কাজ করছে তাদের জন্য শাস্তি শেষ কথা নয়। তারা যদি কোনো রাজনৈতিক দলের ছায়ায় থাকে তাহলে তাদেরকে চিরতরে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ধর্ষণকারীদের জন্য কোনো রাজনৈতিক যেন
আশ্রয়ের ঠিকানা না। এদিকে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বাংলাদেশ বিজেসির নেতাদের সাথে বৈঠক করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় গণমাধ্যম কর্মী আইনের চূড়ান্ত অনুমোদন, চাকরিচ্যুত বন্ধ ও পে চ্যানেল করার কাজে গতি আনার প্রসঙ্গ উঠে আসে নেতাদের বক্তব্যে। এ সময় তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম কর্মীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে কাজ করছে সরকার। এই বেতন কাঠামো একটি আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইন প্রণয়ন করা হচ্ছে। সেই আইন আমাদের পক্ষ থেকে বহু আগে সেটি প্রণয়ন করে মন্ত্রিসভার মাধ্যমে আইন মন্ত্রণালয়ে গেছে। তো আজকে সর্বশেষ খবর হচ্ছে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে ফেলেছে। সুতরাং আমরা আশা করছি এই আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা দ্রুত একটা ব্যবস্থা নিতে পারব। দেশীয় টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপির জন্য দেশীয় প্রতিষ্ঠান তৈরির বিষয়ে আলোচনা হয় বিজেসির বৈঠকে। একটি ঘটনার মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ধর্ষণ নির্যাতনের দায় নিয়ে সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, নইলে জনগণ সরকারকে দাবি মানতে বাধ্য করবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপি। দলের নেতারা অভিযোগ করেন, বিচারহীনতার কারণে বাড়ছে ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা। পুলিশ ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি জানান বিরোধী নেতারা। সারা বাংলাদেশ জেগে উঠেছে, আমাদেরও জেগে উঠতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আন্দোলনকারী ভাইদেরকে আমরা নেতৃত্ব দিব। আমাদের দেশের পুলিশ বাহিনী দক্ষ, তাদেরকে আপনি স্বাধীনভাবে কাজ করতে দেন, অপরাধ নেমে যাবে, অপরাধ হ্রাস পাবে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেন, আমাদের বিচারপতিরা সঠিক বিচার করতে পারবে। বিএনপি নেতারা বলেন, সিলেট, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় একের পর এক ঘটেছে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা। প্রায় প্রতিটি ঘটনায় জড়িত সরকারি দলের নেতা কর্মীরা। এ বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তারা। আজকে আমাদের কাছে একটাই সামনে টার্গেট, এই ফ্যাসিলিটি স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে এই লুটেরা, এই ধর্ষণকারী, এদেরকে চিরদিনের মতো নির্মূল করতে হবে। তা না হলে দেশের অস্তিত্ব থাকবে না, গণতন্ত্র ফিরে আসবে না। আপনারা দেখেছেন গত দুদিন আগে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এই ধর্ষণের দায় আমরা এড়াতে পারি না। তাহলে স্বীকার করে নিয়েছেন যে এই ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন, নিপীড়ন এর পেছনে আপনাদের এই মদত রয়েছে, আপনারা এর দায়ী। তাই আজকে আমরা এই সমাবেশ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে পদত্যাগ করুন। বিরোধী মত দমনের জন্য অব্যাহত নির্যাতনের পাশাপাশি দেশের অর্থনীতিকে সরকার ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিমৃতের সংখ্যা দাঁড়ালো ৫,৪৪০ জনে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে ১৩,০৩২টি নমুনা পরীক্ষায় ১,৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩,৭৩,১৫১ জন। মারা যাওয়া ৩৫ জনের মাঝে ২৫ জন পুরুষ ও ১০ নারী। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ২,৮৬,৬৩১ জন। দেশে করোনা শনাক্তের হার ১১.৬৬%, সুস্থতার হার ৭৬.৮১ ও মৃত্যুর হার ১.৪৬%। বাফুফে নির্বাচিত নতুন কমিটির প্রথম সভা রবিবার। নির্ধারিত হতে পারে উপকমিটি। সহসভাপতি পদে সমান ভোট পাওয়া তাবিতা আউয়াল ও মহিউদ্দিন আহমেদের মধ্যে পুনরায় নির্বাচন হবে ৩১ অক্টোবর। জয়ের চ্যানেল নিয়েছেন দুই প্রার্থী। এদিকে প্রিমিয়ার লিগে মাঝারি ক্লাবগুলোর সমস্যা নিরসনে কাজ করার লক্ষ্যে দুই নবাগত সদস্য আমির খান ও মহিদার রহমান মিরাজের। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন।
চতুর্থ মেয়াদে সভাপতি হন কাজী সালাউদ্দিন। সর্বোচ্চ 14টি পদে জয় পায় তার প্যানেল সম্মিলিত পরিষদ। প্রতিপক্ষ সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত হন 6 জন সদস্য। আগামী 11 অক্টোবর নির্বাচিত প্রার্থীদের নিয়ে প্রথম সভায় বসবেন সভাপতি কাজী সালাউদ্দিন। সভায় বন্টন হতে পারে উপকমিটির দায়িত্ব। বড় ক্লাবগুলোর দাপটে মাঝারি ক্লাবগুলোর কোণঠাসা অবস্থা নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে জানান সালাউদ্দিন বিরোধী প্যানেল থেকে নির্বাচন করা আমির খান মিরাজরা। বর্তমানে আমরা যারা ওখানে মানে মেম্বার সিলেক্টেড হয়েছি, তো সেখানে আমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা নিয়ে আমরা কথা বলতে পারবো। প্লেয়ারদের ব্যাপারেই বারংবার বলতে থাকবো যেন তাদের অধিকার আদায়ের এবং ফুটবলটা দিন শেষের জন্য সারা বছর মাঠে থাকেন। এদিকে গত নির্বাচনে সহসভাপতি পদে তাবিদ আওয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি সমান 65 ভোট পাওয়ায় পুনরায় নির্বাচন হবে 31 অক্টোবর। বাফুফে ভবনে 139 কাউন্সিলর ভোটে নির্বাচিত হবেন চতুর্থ সহসভাপতি। গত মেয়াদে নির্বাহী কমিটিতে থাকা 2 প্রার্থী নিজের অবস্থান থেকে প্রস্তুত 1-to-1 লড়াইয়ের জন্য। এখানে শুধুমাত্র প্যানেলের বিষয় না, এখানে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টাও এটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করে। সব কিছু মিলিয়ে আমি ইনশাল্লাহ ভোটারদের প্রতি আমার আস্থা আছে। আমি আশাবাদী যে ভোটাররা আমার গত 4 বছরের অবদানকে বিবেচনা করে আমাকে ভোট দিবেন। কিন্তু এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা না। সিন্স উনি সিটিং ভাইস প্রেসিডেন্ট, ওনারও অনেক সফলতা জায়গা আছে। আমি শিওর উনি সেটা ভোটারদের মাধ্যমে পেশ করবেন। সো আমি এখনও মনে করি যে ইলেকশনটাতে আমরা ড্র করেছি ঠিক সেম ইলেকশনের মতো 31 অক্টোবর কিন্তু একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে আমাদের ভিতরে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। করোনার কারণে জাতীয় দলের মতোই হাই পারফরম্যান্স ইউনিটের শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও ক্রিকেটারদের অনুশীলনে রুখতে শুরু করেছে এইচপি অনুশীলন ক্যাম্প। যুব বিশ্বকাপ জয়ী দলের 25 জন ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে এই ক্যাম্প। বিসিবি পরিচালক ও এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় জানিয়েছেন, নভেম্বরের শেষ পর্যন্ত চলবে ক্যাম্প। ক্রিকেটারদের করোনা টেস্ট হয়েছে, সবাই নেগেটিভ হয়েছে। এইচপির ইংলিশ হেড কোচ টবি রডফোর্ড ও বোলিং কোচ চম্পকা রামানায়কা 12 অক্টোবরের মধ্যেই দলের সাথে যোগ দেবেন। তার আগে ব্যাটিং কোচ জাফরুল হাসান, ওয়াহিদুল গনি, সাইফুল ইসলাম ও গোলাম মুর্তজার অধীনে চলবে ক্যাম্প। এখানে প্লেয়ার ডেভেলপ করার যে প্রোগ্রামটা হাই পারফরমেন্সে কিন্তু সেটাই থাকে। শুধুমাত্র সিরিজকে টার্গেট করে আগে হয়তো করা হয়েছে, কিন্তু এখন সেটা না। অনেক সময় দেখা গিয়েছে যে আমরা ট্যালেন্টেড হিসাবে ধরি, কিন্তু অনেকের কিছু প্রবলেম থাকে, টেকনিকে কিছু শর্টকামিংস থাকে, যেগুলি ন্যাশনাল টিমে গিয়ে কাজ করতে হয়। ন্যাশনাল টিমে গিয়ে যেন কারেকশন না করতে হয়, ওইখানে গিয়ে যেন তারা সার্ভিসটা দিতে পারে এবং যার যা টেকনিক্যাল সমস্যা আছে, যার যা প্রবলেমস আছে, সেগুলি যেন এই হাই পারফরমেন্স স্কোয়াডে যতদিন তারা করবে, কাজ করবে, প্রোগ্রাম করবে, তাদের বেস্ট ইউজটা যেন তারা এখান থেকে করে নেয়। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। জেএসসি ও এসএসসির গড় ফলাফলের ভিত্তিতে হবে মূল্যায়ন। বেগমগঞ্জে নির্যাতনের ঘটনায় দেলোয়ার ও কালামের বিরুদ্ধে ভুক্তভোগীর মামলা, 3 আসামি রিমান্ডে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের কথা ভাবছে সরকার, জানালেন আইনমন্ত্রী। ধর্ষণের প্রতিবাদে সারা দেশে আজও বিক্ষোভ উত্তাল। নিম্ন আদালতের রায় হলেও উচ্চ আদালতে আটকে থাকছে এই মামলাগুলো। পর্যবেক্ষণ আইন ও সালিশ কেন্দ্রের। বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনা রিপোর্ট না পাওয়ায় ফ্লাইটে উঠতে পারেননি কয়েক যাত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাদেশের নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজে। সঙ্গে থাকুন।